শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ব্যঞ্জনধ্বনির উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বিভাজন। তবে এই বিভাজনের মধ্যে আজকে মূলত আমি তোমাদের কাছে আলোচনা করব ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন, মহাপ্রাণ ব্যঞ্জন আর অল্পপ্রাণ ব্যঞ্জন। এই চারটি দিক মূলত আজকে তোমাদের কাছে তুলে ধরব। তাহলে দেখো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে বর্গগুলি রয়েছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। 5টি বর্গের ব্যঞ্জনধ্বনি এখানে রয়েছে এবং প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক চ ট ত প। দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি একইভাবে খ, ছ, ঠ, থ, ফ। এবং এই গয়ের নিচের ব্যঞ্জনধ্বনিগুলি হচ্ছে তৃতীয় ব্যঞ্জনধ্বনি এবং ঘয়ের নিচের ব্যঞ্জনধ্বনি চতুর্থ, আর ঞ মধ্যেন দন্তেন ম হচ্ছে পঞ্চম ব্যঞ্জনধ্বনি। প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জনধ্বনি, দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি, তৃতীয় ব্যঞ্জনধ্বনি, চতুর্থ আর পঞ্চম ব্যঞ্জনধ্বনি হিসেবে আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি, দেখো, অঘোষ ব্যঞ্জন আর ঘোষ ব্যঞ্জন। অঘোষ ব্যঞ্জন বলতে মূলত যেটা বোঝায় যে কিছু ব্যঞ্জনধ্বনি মূলত দেখা যায় যে প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি, প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি কি হয়, উচ্চারণ করবার সময় স্বরতন্ত্রের কম্পনের সুর মেশে না। যেমন ধরো উচ্চারণ করা হচ্ছে ক আর খ, এখানে আমাদের স্বরতন্ত্রী অর্থাৎ যেটা ভোকাল কর্ড তার কম্পনের সুর খুব একটা মিশছে না। কিন্তু যখনই আমরা উচ্চারণ করব গ আর ঘ এই দুটি ব্যঞ্জনধ্বনি, গ আর ঘ এই দুটি ব্যঞ্জনধ্বনি, তখনই দেখব যে উচ্চারণের মধ্যে স্বরতন্ত্রের কম্পনের সুর মিশ্রিত হচ্ছে। ফলে প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রের কম্পনের সুর মেশে না বলে এদেরকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন, আর প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনিকে বলা হচ্ছে সঘোষ ব্যঞ্জন। কেন না, তৃতীয় আর চতুর্থ ব্যঞ্জনধ্বনিকে বলা হচ্ছে সঘোষ বা ঘোষ ব্যঞ্জন। কেন না, এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় স্বরতন্ত্রের কম্পনের সুর মিশ্রিত হচ্ছে। স্বাভাবিকভাবেই স্বরতন্ত্রের কম্পনের সুর মিশ্রিত হয় না বলে অঘোষ ব্যঞ্জন অর্থাৎ বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণের মধ্যে তুলনামূলকভাবে আমরা দেখব গাম্ভীর্য কম, আর প্রতিটি বর্গের তৃতীয় চতুর্থ ব্যঞ্জনধ্বনিতে উচ্চারণে দেখা যায় যে যেহেতু স্বরতন্ত্রের কম্পনের সুর মিশ্রিত হয়, তাই এই ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণে একটি গাম্ভীর্য সৃষ্টি হয়। তাই এদেরকে বলা হচ্ছে কি না, সঘোষ বা ঘোষ ব্যঞ্জন। প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে অঘোষ ব্যঞ্জন, আর প্রতিটি বর্গের তৃতীয় আর চতুর্থ ব্যঞ্জনধ্বনি হচ্ছে ঘোষ বা সঘোষ ব্যঞ্জন। তাহলে আমরা অঘোষ আর ঘোষ ব্যঞ্জন যেহেতু জানলাম, তাহলে এই ব্যঞ্জনের বা এই উচ্চারণ বৈশিষ্ট্যের মধ্যে মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে স্বরতন্ত্রের কম্পনের সুর মিশ্রিত হওয়া। এইটা দিয়েই তোমাদের মনে রাখতে হবে। এখানে আমরা ব্যঞ্জনধ্বনির উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বিভাজনের পড়তে পড়তে ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম এখানেই আমরা আলোচনা করে নেব। কেননা যখনই আমরা ঘোষ ব্যঞ্জন আর অঘোষ ব্যঞ্জনের যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, সেখান থেকেই কিন্তু এই ধ্বনি পরিবর্তনের নিয়মটা আমরা সহজে বুঝে নিতে পারব। যেমন দেখো, একটা পরিবর্তন হচ্ছে ঘোষীভবন। ঘোষীভবন বলতে কি বোঝায়? তাহলে যেটা ঘোষ ব্যঞ্জন ছিল না তাকে আমরা ঘোষ ব্যঞ্জনের মতো করে উচ্চারণ করছি। যেমন ধরো তোমাদের একটা উদাহরণে বলি, কাক। এই শব্দটিতে দেখা যায় যে কাক শেষে রয়েছে ক, কিন্তু এই শব্দটিকে আমরা মাঝে মধ্যে উচ্চারণ করি কাগ, অর্থাৎ ক হয়ে যায় এখানে গ। তাহলে কটা ছিল কিন্তু অঘোষ ব্যঞ্জন, সেটা যখন গ হয়ে যাচ্ছে তার মানে সেটি ঘোষ ব্যঞ্জনের মতো হয়ে উচ্চারিত হচ্ছে।
কিন্তু শব্দটিতে আসলে রয়েছে অঘোষ ব্যঞ্জন, কিন্তু আমরা উচ্চারণ করতে গিয়ে সেই অঘোষ ব্যঞ্জনটিকে ঘোষ ব্যঞ্জনের মতো উচ্চারণ করছি বলে এই ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলা হচ্ছে ঘোষীভবন। ঠিক একইভাবে দেখা যায় কিছু শব্দে যেখানে রয়েছে, যেমন ধরো এই একই ব্যঞ্জন ধ্বনি দিয়েই বলা হচ্ছে রাগ, রয়াকার রয়াকার গ, রয়াকার গ, রাগ। এই শব্দটি কি হয়ে যায় আমাদের উচ্চারণে? রয়াকার ক, রাগ। তাহলে গ হচ্ছে সঘোষ ব্যঞ্জন বা ঘোষ ব্যঞ্জন, তাকে আমরা অঘোষ ব্যঞ্জন কয়ের মতো উচ্চারণ করছি। এই ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলা হচ্ছে অঘোষী ভবন। অর্থাৎ ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জনের মতো উচ্চারিত হলে তাকে বলা হচ্ছে অঘোষী ভবন, আর অঘোষ ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জনের মতো উচ্চারিত হলে তাকে বলা হচ্ছে ঘোষী ভবন। এরপর চলো আমরা দেখব মহাপ্রাণ ব্যঞ্জন আর অল্পপ্রাণ ব্যঞ্জন কি। তাহলে দুটো উচ্চারণের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, ঘোষ অঘোষ আর মহাপ্রাণ অল্পপ্রাণের ক্ষেত্রে। আবারও একবার বলছি, ঘোষ অঘোষের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম, স্বরতন্ত্রীর কম্পনের সুর ব্যঞ্জন ধ্বনিতে মিশছে কি মিশছে না। এবারে আমরা অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্যতে কি পাবো না, মূলত দেখব প্রতিটি বর্গের প্রথম আর তৃতীয়, প্রতিটি বর্গের প্রথম আর তৃতীয় ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কি হয়, আমাদের কণ্ঠনালী অল্প কুঞ্চিত হয়। অল্প কুঞ্চিত হওয়ার ফলে স্বরপথে একটা বাধাহীন ব্যাপার থাকে। বেশি কুঞ্চিত হলেই, যখনই আমাদের কণ্ঠনালী বেশি কুঞ্চিত হবে, তখনই সেই পথ দিয়ে যখন শ্বাসবায়ুটা বেরিয়ে আসবে তখন সেখানে বাধা সৃষ্টি হবে। কিন্তু কণ্ঠনালী অল্প কুঞ্চিত হওয়ার ফলে আমাদের কণ্ঠনালী দিয়ে যখন সেই শ্বাসবায়ুটা নির্গত হচ্ছে তখন কিন্তু সেটা বাধাহীনভাবেই নির্গত হচ্ছে। ফলে কি হয়, এখানে শ্বাসবায়ুটার একটা প্রাধান্য অল্প বলে পরিগণিত হয়। তাই প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী অল্প কুঞ্চিত হওয়ায় স্বরপথে বাধাহীনভাবে শ্বাসবায়ু নির্গত হয়, বা ওই ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণে বাধাপ্রাপ্ত হ ধ্বনির উচ্চারণ সংযুক্ত হয় না বলে এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জন ধ্বনি আর তৃতীয় ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। কেন না, এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের কণ্ঠনালী অল্প কুঞ্চিত হয়, ফলে শ্বাসবায়ু বাধাহীনভাবে বেরিয়ে আসতে পারে। এরপরে দেখো, সঙ্গে সঙ্গে আমরা মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্যটা আলোচনা করলে আরও সহজে বুঝে যাব। তাহলে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো, প্রতিটি বর্গের দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি এবং চতুর্থ ব্যঞ্জন ধ্বনি, যেগুলি উচ্চারণের সময় কি হয় না, আমাদের কণ্ঠনালী অধিক পরিমাণে কুঞ্চিত হয়, মানে বেশি বাধা সৃষ্টি হয় তখন স্বরপথে, অর্থাৎ ওই কণ্ঠনালী দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে আসার ক্ষেত্রে। ফলে মূল যে ব্যঞ্জন ধ্বনি তার সঙ্গে মহাপ্রাণ হ ধ্বনির উচ্চারণ মিশে যায়, দিয়ে শ্বাসবায়ুর নির্গমন ঘটে। ফলে প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনিকে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি বলে চিহ্নিত করা হয়। তাহলে অল্পপ্রাণের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্য পেলাম সেটি হচ্ছে যে কণ্ঠনালী অল্প কুঞ্চিত হওয়ার ফলে শ্বাসবায়ু বাধাহীনভাবে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ এখানে শ্বাসবায়ুর যে নির্গমনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হয় না বলে এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের মধ্যে মহাপ্রাণ হ ধ্বনির সংমিশ্রণ ঘটে না। তাই প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। কিন্তু দেখা যায় যে প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী অধিক কুঞ্চিত হওয়ার ফলে শ্বাসবায়ু নির্গমনের পথে বাধা সৃষ্টি হয়, ফলে ওই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মহাপ্রাণ হ ধ্বনির উচ্চারণের সংমিশ্রণ ঘটায় শ্বাসবায়ু সহজে নির্গত হয়। তাই প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনিগুলিকে
মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলে চিহ্নিত করা হয়। তাহলে যেমন আমরা ঘোষী ভবন অঘোষী ভবন দেখলাম, মানে অর্থাৎ অঘোষের ঘোষধ্বনির মতো উচ্চারিত হওয়া আর ঘোষধ্বনির অঘোষের ধ্বনির মতো উচ্চারিত হওয়া, ঠিক তেমনি মহাপ্রাণ আর অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রেও এরকম একটা ধ্বনি পরিবর্তনের ব্যাপার রয়েছে। যদিও এটা ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে পড়ে, তবুও আমরা এইখানে এটা জেনে রাখবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আমরা এক্ষুনি এই অল্পপ্রাণ আর মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিটা জানলাম, তাহলে ধরো যেটাকে আমরা বলতে পারি ক্ষীণায়ন। ক্ষীণায়ন বলতে বোঝাচ্ছে যেটা মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি সেটি অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হওয়া। যেমন আসল শব্দটি হচ্ছে চোখ, চয়কার খ, চোখ। এই শব্দটিকে আমরা কিভাবে উচ্চারণ করি? না চয়কার ক, চোখ। মানে খ ছিল, খ হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি, এটি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, সেটি হয়ে যাচ্ছে কি প্রথম ব্যঞ্জন ধ্বনি ক বর্গের, অর্থাৎ কতে রূপান্তরিত, অর্থাৎ অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি মতো উচ্চারিত হচ্ছে। আসলে শব্দটা কিন্তু চোখই থাকছে, কিন্তু আমাদের উচ্চারণে অনেকের ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন ঘটে, এটা চোখ বলে উচ্চারিত হয়। তাই এই ধ্বনি পরিবর্তনের নিয়মটাকে বলা হচ্ছে কি ক্ষীণায়ন, অর্থাৎ ক্ষীণ হয়ে যাওয়া, অর্থাৎ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো হয়ে উচ্চারিত হওয়া। ঠিক অপোজিট ধ্বনির পরিবর্তনের হচ্ছে পিনায়ন। পিনায়নের ক্ষেত্রে কি হয় না অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয়। যেমন ধরো শাক, শাক, শাক শব্দটিতে ক হচ্ছে স্বাভাবিকভাবেই অল্পপ্রাণ ধ্বনি, অর্থাৎ অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, সেটাকে আমরা উচ্চারণ করি কি তালবস্যয় আকার খ, শাক। অর্থাৎ ক ছিল অল্পপ্রাণ ধ্বনি, সেটি খ মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয়ে উচ্চারিত হচ্ছে। তাই ধ্বনি পরিবর্তনের এই ধরনের নিয়মকে বলা হবে পিনায়ন। আচ্ছা, এখানে আমরা আরও একটি বিষয় সেই সঙ্গে জেনে নেব, যেগুলিকে আমরা মহাপ্রাণ ধ্বনি পেলাম, অর্থাৎ প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জন ধ্বনি। দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হয় না আমরা পাই যথাক্রমে প্রথম ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ কয়ের সঙ্গে হ যুক্ত হয়ে এই খ ব্যঞ্জন ধ্বনিটি পাওয়া যাচ্ছে। আমরা এক্ষুনি আলোচনা করতে গিয়ে দেখলাম যেহেতু অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলি অর্থাৎ বর্গের প্রথম আর তৃতীয় এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের যে কণ্ঠনালী অল্প কুঞ্চিত হয়, তাই এখানে এই ব্যঞ্জন ধ্বনিগুলির সঙ্গে কি হয় না হ এই মহাপ্রাণ ধ্বনিটি সংযুক্ত হয় না। আবার এই ক যে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি এর সঙ্গে হ এই মহাপ্রাণ ধ্বনিটি সংযুক্ত হয়েই তৈরি হয় খ ব্যঞ্জন ধ্বনি। ঠিক একইভাবে গ, এটি হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন, এর সঙ্গেও হ সংযুক্ত হয়ে তৈরি হয় ঘ মহাপ্রাণ ব্যঞ্জন। তোমরা যখনই খ উচ্চারণ করবে, খ এই উচ্চারণের মধ্যেই পেয়ে যাবে ক যুক্ত হ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রাণ ব্যঞ্জনের মধ্যে কি রয়েছে না মানে বর্গের দ্বিতীয় আর চতুর্থ যে মহাপ্রাণ ব্যঞ্জনের মধ্যে রয়েছে অল্পপ্রাণ, ঠিক তার আগের অল্পপ্রাণ ব্যঞ্জন যুক্ত হ। তাহলে প্রত্যেকটি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার যে প্রযত্নের প্রয়োজন হয় বা যে সময়টা লাগছে, সেখানে আমরা দুটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করে ফেলছি। তাই প্রত্যেকটি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিকেই বলা হয় দ্বিব্যঞ্জন ধ্বনি। ব্যাস, আজ তাহলে এতটুকুনি। তাহলে আমরা জানলাম প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। কেন না এগুলি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনের সুর মিশ্রিত হয় না। আবার প্রতিটি বর্গের তৃতীয় আর চতুর্থ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে সঘোষ বা ঘোষ ধ্বনি। কেন না এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনের সুর মিশ্রিত হয়। এরপর কণ্ঠনালীর অল্প কুঞ্চিত হয় প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়, তাই শ্বাসবায়ু সহজে বেরিয়ে আসতে পারে, তাই এগুলিকে অল্পপ্রাণ ব্যঞ্জন বলে। আর প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী অধিক কুঞ্চিত হওয়ায় শ্বাসবায়ু সহজে বেরোতে পারে না এবং দেখা যায় এদের মধ্যে হ মহাপ্রাণ ধ্বনি সংমিশ্রিত হয়ে শ্বাসবায়ু নির্গত হয়, তাই এদের বলা হচ্ছে
মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। আর অঘোষ ধ্বনির সঘোষ ধ্বনিতে ধ্বনির মতো উচ্চারিত হওয়াকে বলা হচ্ছে ঘোষীভবন, আর সঘোষ ধ্বনির অঘোষ ধ্বনির মতো হয়ে উচ্চারণ হওয়ার যে প্রবণতা তাকে বলা হচ্ছে অঘোষীভবন। মহাপ্রাণের অল্প প্রাণের মতো হয়ে উচ্চারিত হওয়ার প্রবণতাকে বলা হচ্ছে ক্ষীণায়ন, আর মহাপ্রাণ ব্যঞ্জনের অল্প প্রাণ ব্যঞ্জন অল্প প্রাণ ব্যঞ্জনের মহাপ্রাণ ব্যঞ্জনের মতো উচ্চারণের যে প্রবণতা তাকে বলা হচ্ছে পীনায়ন। আর সমস্ত রকমের যে প্রতিটি বর্গের যে দ্বিতীয় আর চতুর্থ আমরা পেলাম মহাপ্রাণ ব্যঞ্জন, সেই প্রত্যেকটি মহাপ্রাণ ব্যঞ্জনকেই বলা হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি। ব্যাস এই গেল আজকের মোটামুটি ব্যাকরণের অংশ। মূলত আমরা কিছুটা অংশই পড়লাম ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী যে প্রকারভেদ রয়েছে তার মধ্যে। এখনও অনেক রকমের বিভাজন আমরা পাবো। এখানে মূলত ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি উচ্চারণগত দিক থেকে রয়েছে সেই দিক থেকে বিভাজনগুলো আজকে আলোচিত হলো। তাহলে তোমরা এতটাই আজকে ভালো করে তৈরি করো।